বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। বৈশ্বিক এই করোনা পরিস্থিতির দুর্যোগ মুহূর্তে নিশ্চয়ই তোমরা সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অনার্স চতুর্থ বর্ষের কোর্স, বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন। এই কোর্সের ষষ্ঠ অধ্যায়ের টপিক বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ কি? বিকেন্দ্রীকরণের সুবিধা এবং অসুবিধার সমূহ। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। তাহলে শুরু করা যাক। বিকেন্দ্রীকরণ কেন? বর্তমান বিশ্বে আধুনিক রাষ্ট্র ব্যবস্থাপনায় সরকারের জনকল্যাণমূলক কাজের পরিধি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিকেন্দ্রীকরণ প্রক্রিয়াটি অত্যাবশ্যকীয় হয়ে পড়ে। শুধু সরকারি ব্যবস্থাপনায় নয়, যে কোনো ধরনের সংগঠন, সংস্থা কিংবা যৌথ কারবারসমূহ বিকেন্দ্রীকরণ একটি অত্যাবশ্যকীয় পদ্ধতি। আর আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। তাহলে প্রশাসনিক ক্ষমতা কি? সরকার যখন তার নীতি, উদ্দেশ্য, কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রশাসনিক সংস্থার নিকট ক্ষমতা অর্পণ করে, তখন সেটাকে বলা হয় প্রশাসনিক ক্ষমতা। আর এই প্রশাসনিক ক্ষমতা দুইটি পদ্ধতিতে প্রয়োগ করা হয়। একটা হচ্ছে কেন্দ্রীকরণ, আরেকটা হচ্ছে বিকেন্দ্রীকরণ। তাহলে আমরা একটু দেখে নিই কেন্দ্রীকরণ কি। যখন কোনো প্রশাসনিক সংস্থার শীর্ষ কর্মকর্তার নিকট প্রশাসনের সমস্ত ক্ষমতা এবং কর্তৃত্ব কেন্দ্রীভূত থাকে, তখন সেটাকে বলা হয় কেন্দ্রীকরণ। অর্থাৎ যে ব্যবস্থাপনায়, যে সংগঠনের ব্যবস্থাপনায় ওই সংগঠনের শীর্ষতম কর্মকর্তার নিকট সমুদয় ক্ষমতা এবং কর্তৃত্ব কেন্দ্রীভূত থাকে এবং সেখান থেকে ক্ষমতা প্রয়োগ করা হয়, পরিচালনা করা হয়, তখন সেটাকে বলা হয় বিকেন্দ্রীকরণ। তাহলে কেন্দ্রীকরণ, তাহলে বিকেন্দ্রীকরণ কি? বিকেন্দ্রীকরণ তার ঠিক উল্টোটা। যখন কোনো সংগঠন কিংবা সংস্থার শীর্ষতম কর্মকর্তার নিকট সকল ক্ষমতা এবং কর্তৃত্ব কেন্দ্রীভূত না থেকে সেটা নিয়মতান্ত্রিক উপায়ে ওই প্রশাসনের সর্বনিম্ন স্তর পর্যন্ত অর্পণ করা হয়, তখন সেটাকে বলা হয় বিকেন্দ্রীকরণ। আমি আবারও বলছি, যখন কোনো সংগঠন কিংবা কোনো সংস্থার সমুদয় প্রশাসনিক ক্ষমতা ওই সংস্থার শীর্ষতম কর্মকর্তার নিকট কেন্দ্রীভূত না থেকে বরং প্রশাসনের সর্বনিম্ন স্তর পর্যন্ত ক্ষমতা অর্পণ করা হয়, তখন সেটাকে বলা হয় বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ সম্পর্কে অধ্যাপক অ্যালেন একটি সহজ এবং সুন্দর সংজ্ঞা দিয়েছেন। অধ্যাপক অ্যালেন বলেন যে, কেন্দ্র থেকে প্রয়োগ করা সম্ভব এমন সকল ক্ষমতা ও কর্তৃত্ব ব্যতীত বাকি সকল কর্তৃত্বের প্রশাসনের সর্বনিম্ন স্তরে ভার অর্পণের নিয়মতান্ত্রিক প্রক্রিয়াকে বিকেন্দ্রীকরণ বলা হয়। তাহলে অধ্যাপক অ্যালেনের সংজ্ঞা থেকে আমরা বুঝলাম যে, যেখানে প্রশাসনে কোনো শীর্ষতম কর্মকর্তার নিকট সকল ক্ষমতা কেন্দ্রীভূত থাকবে না, বরং সর্বনিম্ন স্তর পর্যন্ত নিয়মতান্ত্রিক উপায়ে সেই ক্ষমতা অর্পণ করা হবে, তাহলে সেটা হচ্ছে কি বিকেন্দ্রীকরণ। যা হোক, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে এটি এক ধরনের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, যেখানে প্রশাসন তার কাজের সুবিধার্থে, যেখানে কোনো কেন্দ্রীয় সরকার তার কাজের সুবিধার্থে আঞ্চলিক কিংবা স্থানীয় সরকারের উপরে ক্ষমতা অর্পণ করে। তবে তোমাদেরকে মনে রাখতে হবে যে এটি কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার কিংবা ফেডারেলের মতো নয়। কারণ বিকেন্দ্রীকৃত সাধারণত এই ধরনের বিকেন্দ্রীকরণ ব্যবস্থা
বিকেন্দ্রীকরণ ব্যবস্থার সমুদয় ক্ষমতা কিন্তু প্রকৃত ক্ষমতা কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। কেন্দ্রীয় সরকার কিছু সময়ের জন্য হয়তোবা আঞ্চলিক সরকার কিংবা স্থানীয় প্রতিনিধির হাতে ক্ষমতা অর্পণ করে। যেহেতু কেন্দ্রীয় সরকারের কাছে প্রকৃত ক্ষমতা ন্যস্ত থাকে, কেন্দ্রীয় সরকার চাইলে যে কোনো সময় সেই ক্ষমতা নিয়ে নিতে পারে। যা হোক, তাহলে এবার আমরা দেখব যে বিকেন্দ্রীকরণের সুবিধা এবং অসুবিধাগুলো কী কী। শুরুতে আমরা বিকেন্দ্রীকরণের সুবিধাগুলো একটু দেখব, কী কী সুবিধা আছে বিকেন্দ্রীকরণের। প্রথমত, স্থানীয় সমস্যার দ্রুত সমাধান বিকেন্দ্রীকরণ প্রক্রিয়ায় সম্ভব। যেহেতু স্থানীয় প্রতিনিধির হাতে সেখানে ক্ষমতা থাকে, তাহলে স্থানীয় জনগণের যে কোনো কল্যাণে, যে কোনো ধরনের সমস্যার সমাধানে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সে সমাধান স্থানীয় কর্তৃপক্ষ কিংবা প্রতিনিধির মাধ্যমে সমাধান করা সম্ভব। তারপর আরও একটি বড় সুবিধা হচ্ছে যে এখানে স্থানীয় সরকারের প্রতিনিধি হিসেবে স্থানীয় জনগণের যে কোনো অভাব অভিযোগ সেটা কেন্দ্রীয় সরকারকে জানানোর দায়িত্ব হচ্ছে স্থানীয় প্রতিনিধি। তাহলে এখানে স্থানীয় প্রতিনিধি কেন্দ্রীয় সরকারের সাথে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সাথে এবং ওই সংশ্লিষ্ট এলাকার জনগণের সাথে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে। আবার এই প্রক্রিয়ায় আরেকটি বড় সুবিধা হচ্ছে কেন্দ্রের ভার লাঘব। সাধারণত বিকেন্দ্রীকরণ প্রক্রিয়ায় যেহেতু প্রশাসনিক ক্ষমতা একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত ভাগ করে দেওয়া হয়, সেক্ষেত্রে কেন্দ্রের ভার অনেকাংশে লাঘব হয় এবং কেন্দ্র সার্বিক রাষ্ট্র ব্যবস্থাপনায়, রাষ্ট্রীয় কল্যাণে আরও অনেক বেশি সময় ব্যয় করতে পারে। তারপরে এই ব্যবস্থায় স্থানীয় নেতৃত্বের বিকাশ সাধিত হয়। বিকেন্দ্রীকরণ প্রক্রিয়ায় স্থানীয় এলাকার জনগণের উন্নয়নে স্থানীয় যে নেতৃত্ব কাজ করে, এই নেতৃত্ব ধীরে ধীরে বিকশিত হতে থাকে এবং একটা সময় কেন্দ্রীয় নেতৃত্বের জন্য উপযোগী হয়ে ওঠে। আমরা যদি এটার আরও উপকারিতা বলতে যাই, তাহলে দেখা যায় যে বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন কাজে, এলাকার কাজের মধ্যে, রাষ্ট্রের বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন করা অধিকতর সহজ হয়। মোটামুটি গেল এগুলো হচ্ছে স্থানীয় বিকেন্দ্রীকরণের সুবিধা। বিকেন্দ্রীকরণের কিছু অসুবিধাও আছে। প্রথমত যেটা অসুবিধা সেটা হচ্ছে প্রশাসনিক ব্যয় বৃদ্ধি। বিকেন্দ্রীকরণ প্রক্রিয়ায় সাধারণত প্রশাসনিক ব্যয় কিছুটা বৃদ্ধি পায়, কারণ এই প্রক্রিয়ায় কেন্দ্রীয় সরকারের অধীনে নানা ধরনের স্থানীয় যে এলাকাগুলো তৈরি করা হয়, স্থানীয় নানা এলাকায় যে বিভক্ত করা হয় এবং সেখানে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি প্রেরণ করা হয়, সেজন্য প্রশাসনিক ব্যয় বৃদ্ধি পায়। অনেক সময় কেন্দ্রীয় সরকারের সাথে স্থানীয় প্রতিনিধির দ্বন্দ্ব এবং ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। সেক্ষেত্রেও উন্নয়নমূলক কাজে অনেক সময় জটিলতা দেখা দেয়। এটা বিকেন্দ্রীকরণ প্রক্রিয়ার একটা অসুবিধা। তারপরে অনেক সময় স্থানীয় এলাকার সীমা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে বিকেন্দ্রীকরণ প্রক্রিয়ায়। আমরা জানি যে একটা নির্দিষ্ট রাষ্ট্রের যে আঞ্চলিক যে এলাকাগুলো, সেখানে কোথাও দেখা যাচ্ছে যে জনসংখ্যা বেশি, আয়তনে কম নির্দিষ্ট এলাকা, আবার কোথাও দেখা যাচ্ছে যে আয়তন কম, জনসংখ্যা বেশি। এই প্রকার নানা সমস্যা দেখা দিতে পারে। তা সেক্ষেত্রে স্থানীয় এলাকার সীমা নির্ধারণ করা অনেক সময় জটিল হয়ে পড়ে। তারপরে অনেক সময় বিভিন্ন স্থানীয় এলাকার মধ্যে অসম উন্নয়ন সাধিত হয়। দেখা যায় যে সব জায়গার স্থানীয় কর্তৃপক্ষ সমান উন্নয়ন সাধন করতে সম্ভব হয় না, কারণ এখানে যে এলাকার যিনি প্রতিনিধি, ওনার দায়িত্ব কর্তব্যের প্রতি নিষ্ঠা এবং ওনার বিচক্ষণতা, দক্ষতার উপরে অনেক সময় স্থানীয় জনগণের উন্নয়ন নির্ভর করে। সেক্ষেত্রে দেখা যায় যে যেখানে স্থানীয় প্রতিনিধি যোগ্য, দক্ষ এবং অধিকতর বিচক্ষণ, দায়িত্বশীল, সেখানে উন্নয়ন দ্রুত সাধিত হয়, অন্য জায়গায় সেভাবে সাধিত হয় না। তাহলে অসম উন্নয়নের একটা আশঙ্কা থেকে যায়। তারপর দেখা যায়
ক্ষমতার অপব্যবহার, অনেক সময় স্থানীয় কর্তৃপক্ষ ক্ষমতার অপব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে জনগণের উন্নয়ন, কল্যাণ, জনসেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। এগুলো মোটামুটি বিকেন্দ্রীকরণের অসুবিধা। তাহলে আমরা আজকের পাঠের মাধ্যমে দেখলাম যে বিকেন্দ্রীকরণ কী, বিকেন্দ্রীকরণের সুবিধা এবং অসুবিধার সম্মুখীন। যদিও বিকেন্দ্রীকরণের কিছু অসুবিধা থাকে, তথাপি গণতান্ত্রিক সরকারে, গণতান্ত্রিক রাষ্ট্রে বিকেন্দ্রীকরণ একটা অধিকতর সুষ্ঠু, স্বাভাবিক এবং জনকল্যাণমূলক একটা সহজতর শাসন প্রক্রিয়া বলে আমরা বিবেচনা করি, যেটা জনগণের জন্য অধিক কল্যাণ বয়ে আনে। আজকে এই পর্যন্ত আমরা আজকের পাঠের মাধ্যমে বিকেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণের সুবিধা অসুবিধা সম্পর্কে কিছুটা ধারণা লাভ করলাম। আবার অন্য আরেকটি টপিক নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। করোনা পরিস্থিতির এই দুর্যোগ মুহূর্তে তোমাদের সার্বিক সুস্থতা কামনা করি। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।